Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে আমেরিকান পোয়েট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে ডিসকাস দ্য লিবারাল অ্যাটিটিউড অফ লাংস্টন হিউজেস টুয়ার্ডস আমেরিকা। অর্থাৎ আমেরিকার প্রতি লাংস্টন হিউজের যে একটা লিবারাল মনোভাব ছিল সেটা নিয়ে আজকের প্রশ্নে আমরা আলোচনা করব। লাংস্টন হিউজ ছিলেন হার্লেম রেনেসার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এখন হার্লেম রেনেসাটা কি? এটা হচ্ছে একটা সাংস্কৃতিক আন্দোলন যা 1920 এবং 1930-এর দশকে আফ্রিকান আমেরিকান শিল্প সাহিত্য এবং সঙ্গীতকে মূলত উদযাপিত করতে এটা ব্যবহৃত হয়েছিল। হিউজেস একজন লেখক ছিলেন যিনি আফ্রিকান এবং আমেরিকান এই সাংস্কৃতিক যেই সৌন্দর্য বা হচ্ছে এর পাশাপাশি সামাজিক এবং রাজনৈতিক যে একটা জাতিগত বৈষম্য সব কিছু নিয়েই মূলত তিনি কী করেছিলেন, সমালোচনা করেছিলেন। তো আমরা দেখব তার কিছু প্রবন্ধে তিনি আমেরিকার প্রতি হচ্ছে একটা লিবারাল মনোভাব দেখান। সেই পয়েমগুলো হচ্ছে দ্য নিগ্রো স্পিক্স অব রিভার্স, আই টু সিং আমেরিকা, দ্য উইয়ারি ব্লুজ অ্যান্ড হার্লেম। অর্থাৎ এই পয়েমগুলোতে আমরা দেখতে পাই যে তিনি হচ্ছে আমেরিকার প্রতি তিনি হচ্ছে যে কতটা লিবারাল বা তার লিবারিটিগুলো ফুটে ওঠে। লাংস্টন হিউজেস ফোট ফর লিবারিজম। লাংস্টন হিউজের এই যে লিবারিজমের জন্য যে লড়াই সেটা আমরা দেখব। লাংস্টন হিউজ হচ্ছে আমেরিকায় যেই লিবারিজম প্রতিষ্ঠার জন্য তিনি হচ্ছে অনেক লড়াই করেছিলেন। আমেরিকার প্রতি তার একটা উদার মনোভাবও ছিল এবং এই মনোভাব মূলত তার যেই দেশপ্রেমের প্রতি অর্থাৎ যে একটা দেশপ্রেম এই জিনিসটাকে মূলত এখানে প্রকাশ করে। অর্থাৎ আমেরিকার প্রতি তার যে একটা অনুভূতি বা তার যে একটা ভক্তি সেটা মূলত ফুটে ওঠে তার বিভিন্ন কবিতায়। লাংস্টন হিউজের সময় কৃষ্ণাঙ্গ যেই আমেরিকানরা ছিল তাদের অবস্থা ছিল খুবই করুণ এবং তিনি আমেরিকাকে কালো এবং সাদার মধ্যে একটা বৈষম্যকারী দেশ হিসেবে তিনি সমালোচনা করেন, যেখানে হচ্ছে কালো সাদার একটা পার্থক্য তৈরি হয়েছে। কিন্তু লাংস্টন হিউজের সেই মনোভাব ছিলেন না, অর্থাৎ তিনি হচ্ছে নিজেই একজন ব্ল্যাক ম্যান ছিলেন, বাট তার সেই মনোভাব ছিলেন না এই যে একটা বৈষম্য তৈরি করা। পরবর্তীতে দেখা যায় তিনি আমেরিকাকে নিজের একটা ভূমি হিসেবে এবং একটা প্রেমময় দেশ বা যে একটা দেশপ্রেম থাকে এই জিনিসটাকে তিনি হচ্ছে খুব ভক্তির সাথে তুলে ধরেন। এবং এই উভয় ধরনের মনোভাব অর্থাৎ প্রথমে হচ্ছে কি তিনি আমেরিকার মধ্যে যেই একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে বা একটা বৈষম্য হচ্ছে সেটাকে তুলে ধরেন। পরবর্তীতে দেখা যায় আবার তিনি হচ্ছে আমেরিকার প্রতি তার যে একটা প্রেম টান সেটাও তিনি তুলে ধরেন। তো এই দুই ধরনের মনোভাব যা রাজনৈতিক এবং হচ্ছে কি অর্থনৈতিক উভয় দিক থেকেই একটা লিবারেল দিক হিসেবে বিবেচিত হতে পারে এবং এটা হচ্ছে কি লাংস্টন হিউজের সাহিত্যকর্মে স্পষ্ট। অর্থাৎ এই জিনিসগুলো লাংস্টন হিউজের লেখালেখিতে আমরা দেখি খুব স্পষ্টভাবে তিনি তুলে ধরেন। অর্থাৎ আমেরিকার প্রতি তার হচ্ছে একটা যেই ভক্তি পাশাপাশি হচ্ছে তার অনেকগুলো অভিযোগ। হিউজেস ইন্সপায়ার্ড দ্য ব্ল্যাক কমিউনিটি টু ইউনাইট। অর্থাৎ হিউজ হচ্ছে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে একত্রিত হতে অনুপ্রাণিত করেছিলেন। 1920 সালে লেখা দ্য নিগ্রো স্পিক্স অব রিভার্স তিনি মূলত এটা লিখেছিলেন যখন তার বয়স 18 বছর। হিউজ ছিল একজন কালো সম্প্রদায়ের এবং লোক এবং তিনি হচ্ছে এই ব্ল্যাক কমিউনিটির যে একটা ভয়েস বা যে একটা সোল থাকে সেই দিক থেকে হচ্ছে নিজেকে প্রেজেন্ট করেন। এবং এখানে বলা হয়েছে যে এটি এমন একটা সময় ছিল তার সময় যখন আমেরিকার জাতিগত একটা সহিষ্ণুতা ছিল, অবিচার হতো, তাদের মধ্যে একটা অসমতা ছিল এবং সামাজিক ও রাজনৈতিক জীবনের বিভিন্নভাবে তাদেরকে বৈষম্যান্বিত বা হচ্ছে একটা তাদের মধ্যে একটা বৈষম্য ছিল। তাদের মধ্যে বলতে যে ব্ল্যাক এবং হোয়াইট পিপলের মধ্যে বা ব্ল্যাক এবং হোয়াইট কমিউনিটির মধ্যে। এবং এই কবিতার মাধ্যমে অর্থাৎ দ্য নিগ্রো স্পিক্স অব রিভার্স এই কবিতার মাধ্যমে হিউজ কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে এবং একত্রিত করতে মূলত সাহায্য করেছিলেন। যখন তাদের যেই কণ্ঠটা ছিল, কণ্ঠ বলতে তাদের যে একটা মতবাদ ছিল সেই মতবাদটা মূলত এখানে যেই হোয়াইট যেই কমিউনিটিটার ছিল সেটা দ্বারা প্রশংসিত হয়নি। তাই তারা হচ্ছে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ব্ল্যাক পিপলটা তখন হচ্ছে একটা আন্দোলন করেছিল, আন্দোলনের একটা সুর দিয়েছিল বা ডাক দিয়েছিল, যেটা কিনা হোয়াইট কমিউনিটিতে সেটা ততটা অ্যাকসেপ্টেবল হয়নি, তারা ততটা অ্যাকসেপ্ট করতে পারেনি বা তারা ততটা অ্যাপ্রিসিয়েট করতে পারেনি। এখানে ওটাই বলেছে হাইলার্স অপারেশন অফ স্লেভারি, দাসত্বের যে একটা অর্থাৎ নিপীড়ন সেটাকে তিনি মূলত তুলে ধরেন। সেটা কোথায় তুলে ধরেন? আই টু সিং আমেরিকা। অর্থাৎ এই কবিতার মাধ্যমে তিনি হচ্ছে হাইলাইট করেন কি অপারেশন অফ স্লেভারি। তো এই কবিতাতে মূলত আই টু সিং আমেরিকাতে যে একটা নাগরিক অধিকার থাকে
এই নাগরিক অধিকারের আন্দোলন শুরু হওয়ার প্রায় 1 দশক আগে 1945 সালের দিকে মূলত এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। এটা একটা কৃষ্ণাঙ্গ আমেরিকানের অবস্থা চিহ্নিত করে, অর্থাৎ একজন কৃষ্ণাঙ্গের পার্সোনালিটি এখানে চিত্রিত করা হয়, যে একজন কৃষ্ণাঙ্গ হচ্ছে কি একজন শ্বেতাঙ্গ বা হোয়াইট যে পিপল, তাদের বাড়িতে হচ্ছে কি করে, চাকর হিসেবে কাজ করে। এবং সেখানে আমরা দেখতে পাই, সামারি পড়লে এটা অনেকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, যেটা ডাইনিং টেবিলে বসে শ্বেতাঙ্গদের সাথে তাকে বসতে দেওয়া হয়নি, পাশাপাশি হচ্ছে তাকে হচ্ছে রান্নাঘরে খাওয়ার জন্য বলা হয়েছে। এইভাবে তাকে মূলত একটা নিকৃষ্ট নাগরিক বা হচ্ছে একটা ইগনোরেন্টের ভূমিকায় তাকে ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই ব্ল্যাক পিপলটাকে। তো এখানে মূলত এই কবিতার মাধ্যমে মূলত এই কৃষ্ণাঙ্গ মূলত চেয়েছে কি শ্বেতাঙ্গদের সাথে সমান অধিকার যাতে সে স্থাপন করতে পারে। এবং তিনি হচ্ছে এই কবিতাতে আমরা দেখতে পাই যে সে একটা আশার আলো দেখে যে একদিন এমন হবে যে তারা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দুই কমিউনিটির পিপলই হচ্ছে এক টেবিলে বসে তারা টাইম স্পেন্ড করছে, এমন একটা সিচুয়েশন একদিন আসবে। Harlem enhanced the social changes, অর্থাৎ হার্লেম হচ্ছে কি করে, সামাজিক একটা যে পরিবর্তন থাকে সেই পরিবর্তনগুলোকে আরও উন্নত করেছে। হার্লেম বলতে এখানে হার্লেম রেনেসান্সের কথা বলা হয়েছে, যে হার্লেম রেনেসান্সের ফলে যে একটা সামাজিক উন্নতি হয় বা সামাজিক যে একটা পরিবর্তন হয় সেটা মূলত অনেকটাই দেখার মতো ছিল। তো এখানে বলা হয়েছে হিউজেস 1951 সালে মূলত এই হার্লেম কবিতাটা লিখেছেন, এবং যখন তিনি আমেরিকায়, অর্থাৎ এই সময়ে তিনি এমন সময় তিনি হার্লেম কবিতা লেখেন যখন আমেরিকাতে জাতিগত একটা বিচ্ছিন্নতা ছিল। অর্থাৎ হার্লেম কবিতার সময়ে মূলত একটা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ একটা পার্থক্য তখনও ছিল, এটাই বলা হয়েছে এখানে। তো বলা হয়েছে যে আফ্রিকান এবং আমেরিকানরা তখনও দাসত্বের উত্তরাধিকারের দ্বারা, অর্থাৎ যারা ওখানে দাসত্ব করতো, যারা হোয়াইট পিপল ছিল, অর্থাৎ যারা ব্ল্যাকদেরকে দাস বানিয়ে রেখেছিল, অর্থাৎ তাদেরকে এখানে বলা হয়েছে যে এই যে জিনিসটা করতো তারা হচ্ছে ব্ল্যাক পিপলদেরকে দাস বানিয়ে রাখতো। তো এটা ছিল যে মূলত আইনের চোখে একটা অপরাধের মতো, এবং মূলত যেটা করা হতো এই জিনিসটাকেও তারপরেও কি হচ্ছে, অর্থাৎ এটা একটা অপরাধমূলক কাজ হওয়ার পরেও মূলত আইনের চোখে এইটাকেই প্রেজেন্টেবল করে হোয়াইট পিপলরা ব্যবহার করতো। এবং এখানে যেটা বলা হয়েছে যে এখানে মূলত তাদেরকে বলা হতো তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর একটা নাগরিক, যারা ব্ল্যাক পিপল। এবং এই কবিতা প্রকাশ হওয়ার ঠিক 3 বছর পরে দেশের সুপ্রিম কোর্টে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক একটা পাবলিক স্কুল স্থাপন করা হয়, এবং একটা পাবলিক স্কুল স্থাপন নিষিদ্ধ করে রাষ্ট্রীয় আইন ঘোষণা করা হয়। এবং এই কবিতাটা সেই সময়ের মধ্যে মূলত কিছু কিছু পরিবর্তনের একটা উন্নতি বা একটা কিছু কিছু একটা পরিবর্তনের একটা আভাস তখন দেখা যায়। তো এই যে এই হার্লেম কবিতাটা তিনি প্রকাশ করেছেন, মূলত এই কবিতাতে যেটা দেখা যায় যে দাসত্বের প্রতি তাদের যে একটা মুক্তির জন্য যে একটা আন্দোলন বা যে একটা সুর, সেটা মূলত এই কবিতাতে ফুটে ওঠে। তো এরকমভাবে প্রত্যেকটা কবিতাতে আমরা দেখতে পেয়েছি যে কি একে একে মূলত লাংস্টন হিউজেস তার হচ্ছে যে একটা লিবারাল অ্যাটিটিউডস বা তার যে একটা মুক্তির জন্য যে তার একটা কণ্ঠ, তার যে একটা সুর, সেটা মূলত তার প্রত্যেকটা কবিতা বা তার প্রত্যেকটা সাহিত্যে আমরা দেখি যে সেটা ফুটে ওঠে, এবং সেটা হচ্ছে শুধুমাত্র আমেরিকার জন্য। এখন দেখব কনক্লুশন। তো এখানে বলা হয়েছে হিউজের আরও অনেক কবিতায় তিনি হচ্ছে কি আমেরিকার প্রতি তার যে একটা উদার মনোভাব ছিল, সেটা তিনি হচ্ছে খুব সুন্দরভাবে তিনি কাব্যিক ভাষায় এগুলো প্রকাশ করেন। অর্থাৎ আমেরিকার প্রতি তার যে একটা লিবারাল মনোভাব, সেটাকে তিনি খুব সুন্দরভাবে কাব্যিক ভাষা তার বিভিন্ন কবিতাতে এক্সপ্লেইন করেন, এবং হচ্ছে সেখানে তিনি সলিউশনও দেন বা হচ্ছে যে একটা হোপ, সেটাকেও তিনি প্রকাশ করেন। এবং এখানে যেটা বলা হয়েছে যে কালো এবং সাদা এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যেই অধিকার এবং যে সুযোগ সুবিধার একটা দাবি রয়েছে, অর্থাৎ এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যে একটা সমতার প্রয়োজন, সেই সাথে আমেরিকার প্রতি তার যে গভীর ভালোবাসা, এই সব কিছুই কি তিনি তার কবিতাতে বা তার সাহিত্যে তিনি প্রকাশ করেছেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।